হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমরা নিশ্চয়ই আমার যে কথাবার্তাগুলো তোমরা নিশ্চয়ই স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। তো আশা করব যে তোমরা নিশ্চয়ই পূর্বের যে দেওয়া ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। তাহলে কি হয়, আজকের ভিডিওটা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো পূর্বে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশনের কতগুলো সুপারিশ, সেখানে কতগুলো সুপারিশ আমরা আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে কতগুলো সুপারিশ আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে এই যে রাধাকৃষ্ণন কমিশন আজকেই কমপ্লিট করব। এরপর এই কমিশনের উপরে যে যে এমসিকিউগুলো হয় সেগুলো তোমাদের জানিয়ে দেবো। তবে সেটার জন্য তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে তোমরা দেখতে পাবে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এমসিকিউর পিডিএফ বা যা কিছু দেই না কেন সেই হোয়াটসঅ্যাপ থেকে তোমরা নিয়ে নিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কতগুলো সুপারিশ। তো গত ভিডিওতে আমরা মোটামুটি 5টি সুপারিশ, 5টি বিষয়ের উপর যে যে সুপারিশগুলো করা হয়েছিল সেগুলো আলোচনা করেছিলাম। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাকি কতগুলো সুপারিশ নিয়ে। তো প্রথম যেটা আলোচনা করব, রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে বলতে গিয়ে যেটা সর্বপ্রথম উঠে আসে বা যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি না, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা। কোঠারি কমিশন ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, ভারতীয় যে শিক্ষা কাঠামো, পুরো কাঠামোর উপরে পর্যালোচনা করে বিভিন্ন তথ্য সংগ্রহ করে কমিশন এই বিষয়টা বুঝতে পেরেছিল যে শিক্ষা ব্যবস্থাটা শহরাঞ্চলের ব্যক্তিরা বেশি পরিমাণে লাভ নিতে পারছে বা বেশি পরিমাণে শহরাঞ্চলে ছাত্রছাত্রীরাই সুযোগ পাচ্ছে, বা এই শিক্ষা ব্যবস্থা মুষ্টিমেয় শহুরে যে বাসী, শহরাঞ্চলে যারা বসবাস করে তাদের মধ্যেই সীমাবদ্ধ। তো সেই অনুযায়ী গ্রামীণ যে মানুষেরা, গ্রামীণ যে ছাত্রছাত্রীরা, গ্রামের যে প্রতিভাবান শিক্ষার্থীরা, তারা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা থেকে পিছিয়ে যাচ্ছে। আর আমরা জানি যে এটা যেহেতু বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তাহলে উচ্চ শিক্ষা থেকে গ্রামীণ যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে, শহরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার বেশি সুযোগ পাচ্ছে। তো কমিশন এটা দেখার পর কমিশন চাইল যে এই উচ্চশিক্ষা নেওয়ার অধিকার সবার আছে, শহরাঞ্চলের শহুরে বাসীদেরও যেমন রয়েছে, তেমনিভাবে গ্রামের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও এই শিক্ষা নেওয়ার অধিকার আছে। তো এই জন্য রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য, অনেক উন্নত করার জন্য কি করেছিলেন না, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছিলেন। তো এটা একটা এমসিকিউর গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ কোন কমিশন করেছিল। সেখানে কিন্তু আমাদের লিখতে হবে বিশ্ববিদ্যালয় কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন। আচ্ছা, এই সময় আমি তোমাদের একটা প্রশ্ন করি যে এই রাধাকৃষ্ণন কমিশন কত সালে স্থাপিত হয়েছিল? ঠিক আছে, তোমরা চাইলে কমেন্টে এই প্রশ্নের উত্তরটা লিখে দিতে পারো, অবশ্য বই না দেখে। তো এবার দেখো, আমরা এখানে আলোচনা করব যে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই রাধাকৃষ্ণন কমিশন কি কি সুপারিশ করেছিল। তাহলে কি গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি সুপারিশ করেছিল? তাহলে আমি বললাম যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়টা কেন স্থাপন করা জরুরি ছিল, সেটা আমি তোমাদের বললাম যে যেহেতু শহরের মানুষেরা বেশি পরিমাণে শিক্ষা লাভ করছে, মানে উচ্চ শিক্ষাটা তারাই বেশি লাভ করার সুযোগ পাচ্ছে, গ্রামের শিক্ষার্থীরা যেতে পারছে না। তারা হয়তো টাকা পয়সারও সমস্যা হতে পারে, কারণ তাদেরকে শহরে যেতে গেলে পরিবহন যে একটা ব্যাপার রয়েছে, সেখানে তাদের অনেকটা খরচ হতে পারে। তো সে কারণে, অথবা আরও অন্যান্য বিভিন্ন খরচ থাকতে পারে, কিন্তু গ্রামে যদি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় সেক্ষেত্রে তারা খুব সহজেই সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে। তাছাড়া শহরাঞ্চলের যে শিক্ষা ব্যবস্থা, শহরাঞ্চলের যে পাঠ্যক্রম, সেখানে যে বিষয়গুলো রয়েছে সেটা মূলত শহুরে বাসীদের জন্য উপকৃত, শহুরে বাসীরা তার দ্বারা উপকৃত হবে, কিন্তু গ্রামবাসীরা কিন্তু তাদের থেকে বিশেষ উপকৃত হওয়ার সুযোগ পাবে না। ঠিক আছে, তো সে কারণে গ্রামের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে যেন
গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা গ্রামীণ শিক্ষা কোনো একটা ব্যবস্থা তৈরি করা যায়, তার জন্য এই কমিশন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছিল। এই যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা পরিকল্পনা করেছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থার যে পরিকল্পনা করেছে, এটা মূলত ডেনমার্কের জনতা কলেজ এবং গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা, এই দুটো শিক্ষা পরিকল্পনাকে মানে জনতা কলেজকে কেন্দ্র করে এবং গান্ধীজির বুনিয়াদী শিক্ষাকে কেন্দ্র করে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পনা করা হয়েছিল। তাহলে এখানে এমসিকিউর প্রশ্ন হতে পারে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা এসেছে কোথা থেকে। এখানে দুটো জিনিস আমাদের জানতে হবে, এক হচ্ছে ডেনমার্কের জনতা কলেজ, তার সঙ্গে সঙ্গে গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, এই দুটো ধারণা থেকে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটা এই রাধাকৃষ্ণন কমিশন নিয়ে এসেছে। আচ্ছা, তো এই রাধাকৃষ্ণন কমিশন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাইছে কেন, এটা কিন্তু আমরা আগেও জেনেছি যে গ্রামকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠিত করা, গ্রামের যে সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ তার সৎ ব্যবহার করা, গ্রামের মধ্যে যে সমস্ত প্রতিভাবান শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করা, আর কি না গ্রামীণ এলাকার যে ভিত্তিভূমি, যেটাকে বলা যায় যে গ্রামের যত সমস্ত শিক্ষিত যুবকেরা রয়েছে যারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত, তারা যদি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করতে পারে, তারা নিজেদের মতো করে নিজেদের গ্রামকে উন্নয়ন করে তোলার ব্যবস্থা করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি তারাই কিন্তু গ্রামের ভিত্তিভূমি, কিন্তু তারা যদি না সুযোগ পায় তারা তাহলে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে, তখন গ্রামের অবস্থা কিন্তু সেই গতানুগতিকই থেকে যাবে। তো এই কারণে গ্রামের প্রতিভাবান ছাত্রছাত্রীরা যাতে উচ্চশিক্ষা পেতে পারে, গ্রামকে পুনর্গঠন যাতে করা যায়, গ্রামের উন্নয়ন যাতে করা যায়, গ্রামের বিভিন্ন সম্পদকে যাতে সঠিকভাবে ব্যবহার করা যায়, গ্রামের যে প্রাকৃতিক সম্পদ, গ্রাম মানে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, কিন্তু সেই প্রাকৃতিক সম্পদকে গ্রামের মানুষেরা নির্বিচারে ধ্বংস করছে, তাই সেই গ্রামের প্রাকৃতিক সম্পদকে যাতে সঠিক উপায়ে ব্যবহার করা যায় তার জন্য কিন্তু গ্রামের যে শিক্ষার্থীরা তাদেরকে উচ্চশিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো এটাই ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো যে এই বিশ্ববিদ্যালয় কমিশন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি কি সুপারিশ করেছিল। তাহলে দেখো আমরা জেনে নিলাম যে কার আদর্শে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, তার উদ্দেশ্য কি। এবার আমরা জানবো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কি সুপারিশ করেছিল এই বিশ্ববিদ্যালয় কমিশন। প্রথম যেটা রয়েছে পল্লী উন্নয়ন। ফার্স্ট যদি আমরা বলি তাহলে আমরা চলে আসি কি পল্লী উন্নয়ন। তাহলে এই কমিশন পল্লী উন্নয়নের দিকে নজর দিয়েছিল, পল্লী উন্নয়ন, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা রয়েছে কৃষি, কারিগরি ও সমাজ উন্নয়ন, তারপরে শিক্ষা রূপরেখা মানে কিভাবে পরিচালনা করা হবে, মানে কোনটা কত বছর ধরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাটা কত বছর হবে বা তার আগের শিক্ষাগুলো কত বছর হবে সেটা নিয়ে কমিশন কিছু বলেছে, সেটা আমরা জানছি। তো তারপরে রয়েছে কি, তাহলে পল্লী উন্নয়নের দিকে নজর দিয়েছে, কৃষি ও কারিগরি শিক্ষা, কৃষি কারিগরি এবং সমাজ উন্নয়নের দিকে নজর দিয়েছে, তারপরে নজর দিয়েছে তোমার শিক্ষার রূপরেখার দিকে নজর দেওয়া হয়েছে। আচ্ছা, কারিগরি এখানে না করে কারিগরি সম্পর্কে কিন্তু পৃথক কথাও বলেছে এই কমিশন, কারিগরি শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, তো এখানে কৃষি ও সমাজ উন্নয়ন আমরা বলতে পারি, ঠিক আছে, কৃষি ও সমাজ উন্নয়ন, কৃষি এবং সমাজ উন্নয়নের ব্যাপারে বলেছে, ঠিক আছে। তো এগুলো মোটামুটি হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের
যে সমস্ত বিষয়ের উপর সুপারিশ করেছে সেগুলো এগুলো। তাহলে প্রথমেই আসছে দেখো পল্লী উন্নয়ন। পল্লী উন্নয়ন মানে কি? পল্লী মানে আমরা গ্রামকেই বুঝে থাকি। সেই পল্লীর উন্নয়ন ঘটাতে হবে, মানে গ্রামকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠন করতে হবে, গ্রামকে বিজ্ঞানসম্মতভাবে সাজিয়ে তুলতে হবে। অর্থাৎ গ্রামীণ এলাকার যাতে উন্নয়ন ঘটে, গ্রামের যে যা মানুষজন রয়েছে তারা যাতে শিক্ষিত হয়, তারা যাতে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে, তবে কিন্তু সমাজের উন্নয়ন হবে, পল্লী উন্নয়ন হবে। তো তার কথা বলেছে এই কমিশন। আর কি বলেছে? কৃষি এবং সমাজ উন্নয়ন। এখানে কমিশন বলতে চাইছে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পাঠগুলো থাকবে সেটা কিন্তু শহরাঞ্চলের থেকে আলাদা হবে। শহরাঞ্চলে যদি থাকে আমার তোমার চিকিৎসা বিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয় শহরাঞ্চলে, প্রযুক্তিবিদ্যার উপর গুরুত্ব দেওয়া হয় শহরাঞ্চলে, আরো যে সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়, টেকনোলজির উপর গুরুত্ব দেওয়া হয়, কিন্তু গ্রামের ক্ষেত্রে কিসের উপর গুরুত্ব দেওয়া হবে? কৃষির উপর গুরুত্ব দেওয়া হবে, সমাজ উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে, জনশিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে, গ্রামোন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হবে। তাহলে এগুলোর উপর গুরুত্ব দেওয়া মানে এই সমস্ত বিষয়গুলোকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে কি হবে? গ্রামের মানুষেরা ওই বিষয়গুলো সম্পর্কে জানবে, তাহলে তারা নিজেদের গ্রামকে, নিজেদের সমাজকে উন্নত করতে পারবে। তারপরে রয়েছে দেখো শিক্ষা রূপরেখা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, মানে প্রশ্ন থাকতেই পারে যে শিক্ষা রূপরেখাটা কিভাবে। এখানে যে শিক্ষা রূপরেখা দিয়েছে এই বিশ্ববিদ্যালয় কমিশন, শিক্ষা রূপরেখা বলতে একেবারে নিম্ন স্তর থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একেবারে শিক্ষা রূপরেখা দিয়েছে। সেখানে কি বলেছে? এই শিক্ষা রূপরেখাকে আমরা বাংলা দেখতে পাবো চারটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা প্রথমে হচ্ছে কি নিম্ন বুনিয়াদী, নিম্ন 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 ও উচ্চ বুনিয়াদী, নিম্ন উচ্চ বুনিয়াদী, ঠিক আছে, নিম্ন এবং উচ্চ বুনিয়াদী। এইটা হবে কত বছর? 7 বা 8 বছর, ঠিক আছে। নিম্ন বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদী শিক্ষা হবে কি 7 বা 8 বছর। এরপরে কি উত্তর বুনিয়াদী শিক্ষা বা মাধ্যমিক শিক্ষা যেটাকে আমরা বলি, এটাকে লিখতে পারি উত্তর বুনিয়াদী, মানে উচ্চ বুনিয়াদীর পরে, উত্তর বুনিয়াদী। উত্তর বুনিয়াদী শিক্ষা কত বছর? 3 থেকে 4 বছর। এবার তোমরা বলবে যে 7 থেকে 8 বছর, তাহলে কিভাবে আমরা বুঝবো 7 থেকে 8 বছর? এটা ভেবে নাও অষ্টম শ্রেণী পর্যন্ত, এটা ভেবে নাও 9, 10, 11, 12, ঠিক আছে, উত্তর বুনিয়াদী, ঠিক আছে। তো এরপর আসছে কি কলেজীয় শিক্ষা। কলেজীয় শিক্ষা মানে কলেজের শিক্ষা যেটা, সেটা হচ্ছে কত বছর? 3 বছর। তারপর আসছে কি বিশ্ববিদ্যালয় শিক্ষা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কত বছর? 2 বছর। তাহলে দেখো আমরা দেখলাম কি যে শিক্ষা রূপরেখাটাকে এইভাবে তৈরি করেছে এই বিশ্ববিদ্যালয় কমিশন। এটা তাহলে শিক্ষা রূপরেখা সম্পর্কে এইটা এই কমিশনের সুপারিশ। এরপর দেখো কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষা মানে কি হাতে নাতে শিক্ষা। হাতে নাতে শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে যে পাঠের ব্যবস্থা, মানে পাঠ্যক্রমের মধ্যে প্রযুক্তিবিদ্যা, মানে কৃষিকে উন্নয়ন করার জন্য কৃষির ওপর প্রযুক্তিবিদ্যা, এরকম বিষয়গুলোকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তাহলে কৃষি প্রযুক্তির উন্নয়ন, এই কারিগরি শিক্ষা যাতে মেনলি এটা কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়, তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় মানে গ্রামের যা সমস্ত, গ্রামের যে এলাকা, গ্রামের যে পরিবেশ, গ্রামের যে সম্পদ, গ্রামের যে মানুষ, তাদের যাতে উন্নতি হয় তার জন্য যা যা করা দরকার সেগুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে। তো তার জন্য গ্রামের যাতে উন্নয়ন হয়, গ্রামের মানুষেরা মূলত কৃষির উপর নির্ভরশীল, তাই কৃষিতে প্রযুক্তিবিদ্যার প্রয়োগ হবে, এরকম বিষয়গুলোকে পাঠ্যক্রমের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হবে। এখানেও থাকবে সেই প্রযুক্তিবিদ্যা থাকবে। তার পাশাপাশি যেটা আমি আগেও বললাম যে সমাজ উন্নয়ন, জনশিক্ষা, গ্রামোন্নয়ন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই পাঠ্যক্রমের মধ্যে থাকবে। আর যেহেতু এটা কারিগরি শিক্ষা মানে হাতে নাতে কাজ করবে, সেহেতু এটা প্রযুক্তিবিদ্যা এই কারণে পাঠ্যক্রমের মধ্যে আনা হয়েছে, এই কারণে আনা হয়েছে কৃষি প্রযুক্তিবিদ্যা, ঠিক আছে। তার পাশাপাশি এই উচ্চ যে শিক্ষা ব্যবস্থা তার মধ্যে কি কি থাকবে? সেখানে থাকবে রসায়ন থাকবে, সেখানে জীববিদ্যা থাকবে, সেখানে ভাষা থাকবে, সাহিত্য থাকবে, দর্শন থাকবে, মনোবিদ্যা থাকবে,
ঠিক আছে, মনোবিদ্যার বিভিন্ন বিষয়গুলো থাকবে, জীববিদ্যা থাকবে তার পাশাপাশি, সমাজবিদ্যাও থাকবে তার পাশাপাশি। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো কি এই উচ্চশিক্ষার যে পাঠ্যক্রম তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এর পাশাপাশি আরো কিছু সুপারিশ করেছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। সেটা কি না, আর্থিক অনুদান। কমিশন বলছে যে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে উন্নত করতে হলে সরকারকে কিন্তু আর্থিক অনুদান করতে হবে, আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে। আর কি, কৃষিবিদ্যা। কমিশন বলছে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যক্রম সেখানে অবশ্যই কৃষিবিদ্যাকে অন্তর্ভুক্ত করতে হবে, এটা বলেছে কমিশন বলেছে। তাহলে অনুমোদনের ব্যবস্থা করলো, কৃষির উপর কৃষিবিদ্যা যাতে পড়ানো যায় তার তার ব্যবস্থা করলো। এর পাশাপাশি এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যাতে পরিকাঠামোগত উন্নয়ন হয় তার জন্যও যাতে সরকারি অনুদান পাওয়া যায় তার ব্যবস্থাও যেন সরকার করে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য রাখতে হবে যে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা, এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হচ্ছে বা তার জন্য কতটুকু অনুদানের ব্যবস্থা করা যায়, এগুলো অবশ্যই সরকারকে দেখতে হবে। এটা বলেছে এই কমিশন এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে উন্নত করার লক্ষ্যে। তাহলে এর পাশাপাশি এই কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য সুপারিশ করেছিল যে এখানে গবেষণার যাতে ব্যবস্থা হয়, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে যেন গবেষণার ব্যবস্থা করা যায়। এবং এর পাশাপাশি কি করা যায় না, গ্রামীণ মহাবিদ্যালয় যেগুলো হবে, এখানে আরেকটা বিষয় যে কমিশন সুপারিশ করেছিল যে গ্রামীণ বিভিন্ন বিদ্যালয়গুলোকে কেন্দ্র করে একটা মহাবিদ্যালয় তৈরি হবে এবং কতগুলো মহাবিদ্যালয়কে কেন্দ্র করে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হবে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে বিশ্ববিদ্যালয় যে কতগুলো মহাবিদ্যালয়কে নিয়ে যে বিশ্ববিদ্যালয় হবে, এই মহাবিদ্যালয়গুলোকে আবাসিক করে তুলতে হবে, মানে সেখানে যেন ছাত্ররা থেকে পড়াশোনার সুযোগ পায়, তার পাশাপাশি বিদ্যালয়গুলোকেও যেন আবাসিক করে তোলা যায়। এর বিশেষ সুপারিশটাও কিন্তু এই কমিশন বলেছিল। এছাড়াও বলেছিল তথ্য সংগ্রহ। বলেছিল যে কমিশন বলছে যে এই বিশ্ববিদ্যালয় কি করবে না, বিভিন্ন তার যে এলাকা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামের যে এলাকা, সেখানে বিভিন্ন কি বলা যায় বিভিন্নভাবে তথ্যগুলোকে কালেক্ট করার চেষ্টা করবে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারে, সেখানে সার্ভে করতে পারে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, মানে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরে সেখানে কিছু সুবিধা হয়েছে কিনা বা তাদের আর কি সমস্যা হচ্ছে ইত্যাদি বিষয়ে তারা যখন প্রশ্ন করবে, তারা গ্রামের মানুষেরা তার উত্তর দেবে। সেখান থেকে যে তথ্যগুলো পাবে সেগুলো কি গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে সংগ্রহ করতে বলা হয়েছে এবং সেগুলো সম্পর্কে সরকারকে অবশ্যই জানাতে হবে। তাহলে এগুলো মোটামুটি হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ। তাহলে এই সুপারিশ তো করে দিয়েছে, তো এরপর এর জন্য কি কিছু লাভ হয়েছে কিনা সেটাও জানার বিষয়। অবশ্যই লাভ হয়েছে। এর ফলে কি হয়েছে না, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। ভারতবর্ষে দেখা যায় সেই সময়ে, আচ্ছা ওটা একটু পরে আসছি, এর গুরুত্ব হিসেবে তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে, সেখানে কৃষিবিদ্যাকে ঢোকানো হয়েছে পাঠ্যক্রমের মধ্যে, গবেষণার ব্যবস্থা করা হয়েছে, অনুদানের পরিমাণ বেড়েছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো, কৃষির যাতে উন্নতি ঘটে, কৃষির উপর প্রযুক্তিবিদ্যা যাতে প্রয়োগ হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তাহলে এগুলো হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের ফলে হয়েছে, তাহলে এগুলো তার গুরুত্ব চলে যায়। এবারে কি না, গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরবর্তী অবস্থা। দেখো, গ্রামীণ বিশ্ববিদ্যালয় তো স্থাপিত হয়ে গেল, এর ফলে যে সমস্যাটা হচ্ছে, এটা তো গ্রামীণ এলাকা, তাই শহরাঞ্চলে এর বিশেষ খবরাখবর পৌঁছায় না। তো এ কারণে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে যাতে সঠিক তথ্য সরকার জানতে পারে তার জন্য 1956 সালে একটা পর্ষদ গঠন করা হয়, একটা কাউন্সিল তৈরি করা হয়। সেই কাউন্সিলটার নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, মানে NCRHE। এই যে একটা কাউন্সিল বা পরিষদ গঠন করা হয় 1956 সালে, এটা কিসের জন্য গঠন করা হয় না, এই কমিশন মানে এই কমিটি বা এই যে পর্ষদ, এটা কি করে গ্রামীণ বিভিন্ন তথ্যগুলোকে সরকারের কাছে পৌঁছে দেয়। এই ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন, ঠিক আছে, এই যে মানে পর্ষদরা এই কাজটা করে থাকে। তো এখানে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সময় যে বলা হয়েছিল এখানে থাকবে তোমার
কৃষির উপর উন্নতি, তারপরে সমাজ উন্নয়ন, গ্রামোন্নয়ন, তার পাশাপাশি জনশিক্ষা, তার পাশাপাশি আরো প্রযুক্তিবিদ্যাগত উন্নয়ন, এ সমস্ত কিছু আরো অনেক কথা বলা হয়েছিল। তবে সমস্ত দিকে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয় বিশেষ প্রসার লাভ করতে পারেনি। তো মোটামুটিভাবে কতগুলো বিষয়ের উপরে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় তার সাফল্য অর্জন করতে পেরেছিল। তো সেই বিষয়গুলো সেগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সেখানে আমরা দেখব যে প্রথমত যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি গ্রামীণ বিজ্ঞান সার্টিফিকেট কোর্স। মানে এখানে যে বিষয়গুলোকে স্থির করা হয়েছিল, অনেক বিষয়কে স্থির করা হয়েছিল প্রথম সুপারিশে, কিন্তু পুরোটা সাফল্য লাভ করতে পারেনি। তো যে বিষয়গুলো গুটি কয়েক বিষয় এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থির করতে পেরেছিল, তার মধ্যে ছিল কি না গ্রামীণ বিজ্ঞান সার্টিফিকেট কোর্স, যেটা হচ্ছে 2 বছরের। সমাজসেবা, গ্রামীণ সমাজসেবার ডিপ্লোমা কোর্স, সেটা হচ্ছে 3 বছরের। কৃষি বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স, সেটা 2 বছরের। তারপর হচ্ছে সিভিল ও রুরাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কোর্স, সেটা রয়েছে 3 বছরের। তারপরে সিনেটারি ইন্সপেক্টর কোর্স, সিনেটারি ইন্সপেক্টরের যে একটা সার্টিফিকেট কোর্স হয় সেটা রয়েছে 1 বছরের। তারপর রয়েছে কি না মেট্রো, মানে যেটাকে বলা হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষা, মানে যেটা বিদ্যালয় শিক্ষা, সেই বিদ্যালয় শিক্ষা শেষ করার পর শিক্ষার্থীরা যে ডিগ্রি কোর্সে ভর্তি হবে তার জন্য প্রস্তুতি কোর্সের একটা সুযোগ ছিল, যেটা ছিল 1 বছরের। তো এই ছটা মতন কোর্সের ব্যবস্থা করতে পেরেছিল এই গ্রামীণ বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তো এগুলো মোটামুটি পুরো গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কমিশন যা যা বলেছে সেগুলো। তো এরপর আমরা একটা অন্য সুপারিশে যাব। আশা করবো যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে মোটামুটি ধারণা হয়েছে। এখান থেকে যে কথাগুলো বললাম এগুলি হচ্ছে এমসিকিউর প্রশ্ন হয়। এটা NCRHE এর পুরো নাম, এটা কবে স্থাপন করা হয়েছিল, ঠিক আছে, নিম্ন বুনিয়াদী এবং উচ্চ বুনিয়াদীর সময়কাল কত বছর ছিল, এরকম বিভিন্ন প্রশ্ন হয়। তো নেক্সট আমরা যে সুপারিশে যাব সেটা হচ্ছে কি শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম সম্পর্কে এই বিশ্ববিদ্যালয় কমিশন ত্রিভাষার কথা বলেছিল। আমরা অনেকেই জানি যে ত্রিভাষা কোঠারি কমিশন বলেছে, কিন্তু কোঠারি কমিশনের পাশাপাশি এই কমিশনও 3টি ভাষার কথা বলেছিল। সেই 3টি ভাষা কি কি? সেই 3টি ভাষা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা থাকবে, আর একটা হবে সর্বভারতীয় ভাষা, আর একটা ইংরেজি ভাষা। এই 3 প্রকার ভাষার কথা বলেছিল। তবে এই কমিশন বলেছিল যে উচ্চশিক্ষা হবে অবশ্যই মাতৃভাষার মাধ্যমে, তবে এটাকে সর্বভারতীয় ভাষার মাধ্যমে করা যেতে পারে। এছাড়াও এই কমিশন বলেছিল যে আমরা যখন বাহিরের দেশের কোনো তথ্য, কোনো সামগ্রী আমরা যখন আমাদের দেশে ব্যবহার করব, সেগুলোকে যেন আমাদের ভাষার মাধ্যমে সেগুলোকে ব্যবহার করতে পারি। মানে আমাদের ভাষার সেই ভাষাগুলোকে, মানে বিদেশি ভাষাগুলোকে ভারতীয় ভাষার পরিভাষা হিসেবে, মানে ভারতীয় ভাষায় অনুবাদ করে নিতে বলেছে এবং সেগুলোকে আমাদের ব্যবহার করতে বলেছে। আর কি বলেছে যে আমাদের যে কোর্সগুলো রয়েছে, মানে বিদ্যালয় মানে মাধ্যমিক, তারপরে রয়েছে স্নাতকোত্তর মানে উচ্চ মাধ্যমিকের পরে, মানে নিম্ন বুনিয়াদী, তারপরে তোমার কলেজীয় শিক্ষা, বিশ্ববিদ্যালয় শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজি যে ভাষা চর্চাটা সেটা কিন্তু চালিয়ে যেতে হবে। কিসের জন্য না মানে বৈদেশিক বলতে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ধ্যান ধারণার জন্য আমাদের কিন্তু এই সমস্ত স্তরগুলোতে, মানে মাধ্যমিক পর্যায়ে, স্নাতকোত্তর, এই সমস্ত পর্যায়ে কিন্তু ইংরেজির যে চর্চাটা সেটা কিন্তু চালিয়ে যেতে বলেছে এই কমিশন। এটা হচ্ছে মাধ্যম, শিক্ষার মাধ্যম হিসেবে এই কমিশন যে সুপারিশ করেছে। তো এরপর আমরা জানবো শিক্ষকের ব্যাপারে। শিক্ষকের ব্যাপারে এই কমিশন কি বলেছিল? শিক্ষকের ব্যাপারে এই কমিশন বলেছিল যে 4 রকমের শিক্ষক হবে। এক হবে লেকচারার, যারা এসে ক্লাসে বলে চলবেন, কোনো একটা বিষয় বোঝাতে থাকবেন, ঠিক আছে, লেকচারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, যেমন এই মুহূর্তে আমি করার চেষ্টা করছি। তো এইভাবে লেকচারার। তারপরে থাকবেন কি রিডার। রিডার মানে হচ্ছে যারা পড়াশোনা করে। যদি কেউ ভালো পড়াশোনা করতে পারে তবেই সে কিন্তু একজন ভালো লেকচারার হতে পারে, কারণ লেকচারার হতে গেলে অনেক কিছু জানতে হয়। তো এই জন্য তোমাকে অনেক বেশি বেশি বই পড়তে হবে। তাহলে যারা পড়াশোনার কাজে রয়েছে তাদের বলা হয় রিডার। তাহলে লেকচারার গেল, রিডার গেল। রিডার, READER, রিডার মানে যারা হচ্ছে পাঠক, ঠিক আছে। তো এরপর থাকবে কি প্রফেসর থাকবে, যারা হচ্ছে ডক্টরেট উপাধি নিয়ে এসেছেন,
সেই সমস্ত প্রফেসর। তারপর কে থাকবেন? ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর মানে কি? যারা সুপরামর্শ দেবেন। সেটা হচ্ছে পঠন পাঠন সম্পর্কে হতে পারে, সেটা বিদ্যালয় প্রশাসন সম্পর্কে হতে পারে, বিদ্যালয়ের মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মানে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে হতে পারে। যে কোনো বিষয়ে তারা তাদের মূল্যবান পরামর্শ দিয়ে থাকেন। এটা হচ্ছে ইনস্ট্রাক্টর। এছাড়াও বলেছে যে এই শিক্ষকের যে মেয়াদ সেটা হবে কত? 60 বছর পর্যন্ত। এবার যদি তার কর্ম করার ক্ষমতা থাকে তাহলে তিনি এক্সট্রা 5 বছর অতিরিক্ত কাজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে এই কমিশন বলেছে। কিন্তু আর কি না, এই কমিশন হচ্ছে প্রত্যেকের স্যালারি কি রকম হবে তার বিষয়ে সুপারিশ করেছে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি না এই বিশ্ববিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে যে প্রফেসররা থাকবেন, যে জুনিয়র সিনিয়র যে শিক্ষকরা থাকবেন তাদের মধ্যে একটা রেশিও থাকবে। মনে করো সিনিয়র শিক্ষক এবং জুনিয়র শিক্ষক, সিনিয়র জুনিয়রের মধ্যে অনুপাত থাকবে। যদি থাকে দুজন, মানে একজন যদি সিনিয়র শিক্ষক থাকে তার পাশাপাশি থাকবে দুজন জুনিয়র শিক্ষক। কি বলে বোঝা গেল? মানে 1:2, একজন সিনিয়র শিক্ষক তার বদলে দুজন জুনিয়র শিক্ষক থাকবে। 1:2 এই অনুপাতে বা এই রেশিওতে শিক্ষকেরা থাকবেন। তাহলে এটা কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন হতে পারে। ঠিক আছে, মানে কমিশন কিন্তু এটাই সুপারিশ করেছিল যে 1:2 এই অনুপাতে শিক্ষকেরা থাকবে, মানে জুনিয়র সিনিয়র এই শিক্ষকেরা থাকবেন। ঠিক আছে, এটা পদোন্নতির ক্ষেত্রেও হয়। আচ্ছা, পদোন্নতি মানে মানে শিক্ষক হয়তো দেখা গেল, মানে আমরা যদি স্বাভাবিক ভাবতে পারি, কেউ একজন সাধারণ মানে কি বলা যায় অ্যাসিস্ট্যান্ট টিচার ছিল, সে এখন হয়ে গেছে প্রধান শিক্ষক, তাহলে কি পদের উন্নতি ঘটলো? তাহলে এই বিষয়গুলো কিন্তু কলেজীয় শিক্ষা ব্যবস্থায় বা বিশ্ববিদ্যালয় স্তরেও হয়ে থাকে, তো তার কথাই বলা হচ্ছে। তো এরপরে যে বিষয়টা দেখবো আমরা, পরীক্ষা ব্যবস্থা। পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে এই কমিশন কি বলেছে? পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে এই কমিশন যেটা বলেছে, যে এই কমিশন বলছে যে বিশ্ববিদ্যালয় ডিগ্রির মানে চাকরি পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ডিগ্রি বিশেষ প্রয়োজন নেই। কেন বলেছে? কারণ যদি বলা হয় যে বিশ্ববিদ্যালয় কেউ পাস করে এলেই তাকে চাকরি দেওয়া হবে, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা ব্যবস্থা তার মধ্যে ত্রুটি থাকতে পারে। কারণ সেখানে হয়তো কেউ বাণিজ্যিকীকরণ করতে পারে, কেউ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে কোর্স পাস করে যেতে পারে, সেখান থেকে সে চাকরি পেয়ে যেতে পারে। তাহলে বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন মূল্যায়ন প্রক্রিয়াগুলো সেগুলো যাতে ত্রুটিমুক্ত হয় তার জন্য কমিশন এই কথাটা বলেছিল। ঠিক আছে, আর কি না এখানে বলেছে যে এই যে আমাদের স্নাতকোত্তর বা স্নাতক স্তরে যে 3 বছরের একটা কোর্স থাকে, মানে কলেজীয় শিক্ষা, 3 বছরের শেষে পরীক্ষা না করে শিক্ষার্থীদের মূল্যায়নের মানে কার্যাবলীর, শ্রেণীকক্ষের কার্যাবলীর মূল্যায়ন করাও দরকার। ঠিক আছে, এই কমিশন আরো বলেছে যে বিদ্যালয় স্তরে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার সম্পূর্ণ মার্কসকে যদি আমরা তিন ভাগ ধরি, তার মধ্যে 1 ভাগ মার্কস দেওয়া হবে বিদ্যালয়ের যে কার্যাবলীগুলো শিক্ষার্থীরা করে থাকে তার উপর ভিত্তি করে, আর যে 2 ভাগ মানে 3 ভাগের 2 ভাগ সেটা দেওয়া হবে অন্তিম যে পরীক্ষা তার উপর ভিত্তি করে। ঠিক আছে, এটা বলেছে এই কমিশন। তার পাশাপাশি আরো বলেছে যে স্নাতক মানে বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার ক্ষেত্রে যে 3 বিভাগ রয়েছে, প্রথম বিভাগে পাস করার জন্য যে মার্কসের দরকার সেটা 70%, দ্বিতীয় বিভাগে 55% এবং তৃতীয় পর্যায়ে সেটা কমপক্ষে 40% নাম্বার পেতে হবে। এছাড়াও বলেছে যে সমস্ত পরীক্ষকরা গার্ড দেবেন তারা বা যে সমস্ত পরীক্ষক থাকবেন তাদেরকে নিযুক্ত করতে হলে তারা যেন কোনো ওই বিষয় তার যা বিষয় রয়েছে সেই বিষয়ে যেন 5 বছর শিক্ষকতা করেন। ঠিক আছে, আবার ওই পরীক্ষককে কিন্তু 3 বারের বেশি কোনো জায়গায় পরীক্ষক হিসেবে নিযুক্ত করা যাবে না, তার বদলে অন্য কাউকে নিযুক্ত করতে হবে। ঠিক আছে, এই ব্যবস্থাগুলো কিন্তু এই কমিশন পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে বলেছিল। আচ্ছা, এখানে আর একটা বিষয় মনে এলো, শিক্ষক সম্পর্কে। ঠিক আছে, শিক্ষক সম্পর্কে মনে এলো, ভুলে গেলাম। ঠিক আছে, শিক্ষক সম্পর্কে একটা কথা মনে এলো, আচ্ছা হোক থাকুক, অন্য কোনো সময় মনে এলে আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে মোটামুটি আমরা পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে জানলাম। তো এরপর আমরা জানবো কি, তাহলে গ্রামীণ বিশ্ববিদ্যালয় শিক্ষার মাধ্যম, শিক্ষক, পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে জানলাম।
এছাড়াও দেখো এবারে একটা অন্যান্য সুপারিশ বলে দিলাম, মানে এখানে আমি সমস্ত সুপারিশগুলো বলে দিচ্ছি মোটামুটি। দেখো এই কমিশন বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালনা হবে তার ব্যাপারে সুপারিশ করেছিল। সেখানে বলেছে কি, যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের মাধ্যমে, যুগ্ম তালিকাভুক্ত করতে হবে। এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য অবশ্যই সরকারকে অনুমোদন প্রদান করতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের কার্যাবলীগুলোকে অবশ্যই সরকারকে লক্ষ্য রাখতে হবে যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যাবলীগুলো কিভাবে চলছে। এবং এই বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে কর্তৃপক্ষ তৈরি হবে সে ব্যাপারে 10 রকমের কর্তৃপক্ষের কথা বলেছিল। সেই 10 রকমগুলো কি কি? পরিদর্শক 1 নম্বর, 2 নম্বরে হচ্ছে তোমার আচার্য, তারপর উপাচার্য থাকবেন, ঠিক আছে। তারপরে থাকবেন হচ্ছে সিনেট, মানে যেটা কোর্ট হয়, ঠিক আছে। তারপরে থাকবে সিন্ডিকেট, তারপরে থাকবে একাডেমিক যে কাউন্সিল, তারপরে থাকবে তোমার একাডেমিক কাউন্সিল হলো, তাহলে আচার্য, পরিদর্শক, আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, বোর্ড অফ স্টাডিজ, ঠিক আছে, বোর্ড অফ স্টাডিজ। তারপরে থাকবে ফিনান্সিয়াল যে ব্যাপার, মানে ফিনান্স কমিটি, তারপরে নির্বাচন কমিটি, আর একটা থাকবে, হ্যাঁ ওটা হচ্ছে ফ্যাকাল্টিজ, ঠিক আছে, ফ্যাকাল্টিজ যেটা আর একটা বিষয় ছিল। তাহলে এই মোটামুটি 10টি কর্তৃপক্ষের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। তো এর কথাই হচ্ছে কমিশন সুপারিশ করেছিল প্রশাসনের ব্যাপারে। তো এর পাশাপাশি এই কমিশন কি করেছিল, যে ইন্টারমিডিয়েট স্তর কোনটা? ইন্টারমিডিয়েট স্তর হচ্ছে 11-12, ঠিক আছে, এটাকে আমরা ইন্টারমিডিয়েট স্তর বলছি। এই ইন্টারমিডিয়েট স্তরটাকে বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়ে গেল। বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে এটাকে পৃথক করে দেওয়া হলো, যে 11-12 আলাদা করে পড়ানো হবে। এর পাশাপাশি আবার বলা হলো যে ইন্টারমিডিয়েট মহাবিদ্যালয় তৈরি করতে, মানে যেখানে ষষ্ঠ থেকে একেবারে দ্বাদশ শ্রেণী পর্যন্ত থাকতে পারে, অথবা নবম, দশম, একাদশ, দ্বাদশ থাকতে পারে, এই শ্রেণীগুলো থাকতে পারে, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট মহাবিদ্যালয়। এর পাশাপাশি এই কমিশন বলেছিল যে বিদ্যালয় যে কর্মকাল, মানে বিশ্ববিদ্যালয় যে কর্মকাল মানে কার্যকাল, সেটা হচ্ছে 180 দিন। এর মধ্যে কিন্তু কোনো ছুটি অন্তর্ভুক্ত হবে না, 180 দিন পুরো 180 দিন ক্লাস হবে এটা। এছাড়াও বলেছিল যে প্রত্যেকটা শিক্ষাবর্ষকে 3 ভাগে ভাগ করা হবে, মানে এই যে 12 মাস এটাকে আমরা 3 ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করলে 4 মাস করে পড়ছে, তাহলে 4 মাসের মধ্যে যেন 11 সপ্তাহ অবশ্যই ক্লাস হয়। 4 মাসের মধ্যে 11 সপ্তাহ যেন অবশ্যই ক্লাস হয়, মানে 11 সপ্তাহ করে ভাগ করা হয়েছিল। এছাড়াও এর ছাত্র সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছিল যাতে কোনো ত্রুটি না হয় ভর্তির ক্ষেত্রে। সেখানে বলেছিল যে মহাবিদ্যালয়গুলোতে থাকবে 1,500 জন শিক্ষার্থী করে, আর বিশ্ববিদ্যালয়গুলোতে থাকবে 3,000 জন করে শিক্ষার্থী থাকবে, এরকম সুপারিশ করেছিল। এটা হচ্ছে তোমার শিক্ষার মান যেটা হয় তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তাহলে এগুলো দেখো মোটামুটি অন্যান্য সুপারিশের মধ্যেই পড়ছে। তো এভাবে সুপারিশ করে দিয়েছে। তো এরপর এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পর, এই সুপারিশের পর কি ঘটেছে? অবশ্যই এর ফলাফল পড়েছিল কারিগরি বিদ্যার উপর বিশেষ উন্নতি ঘটেছিল। কারিগরি বিদ্যার উপর ITI, IIT, ঠিক আছে, ITI স্থাপিত হয়েছিল অনেক, IIT স্থাপিত হয়েছিল অনেক, তারপরে IIHM স্থাপিত হয়েছিল অনেক। এই ITI যে এর পুরো নামটা কি? এর পুরো নামটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। আর IIT এর পুরো নাম কি? IIT এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর IIHM এর পুরো নাম হচ্ছে, IIHM এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে কারিগরি ব্যাপার। তো এই কারিগরি ব্যাপারে বিশেষ অগ্রগতি লাভ করেছিল এই কমিশনের সুপারিশের ফলে। এছাড়া হচ্ছে বিশেষ গবেষণার ক্ষেত্রে বিশেষ অগ্রগতি লাভ করেছিল। এর পাশাপাশি ইউজিসি গঠিত হয়েছিল। হ্যাঁ, এই কমিশন কিন্তু ইউজিসি গঠনে বিশেষ ভূমিকা রাখে। ইউজিসি স্থাপন যে হয়েছিল, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি, এই ইউজিসি স্থাপনে এই কমিশন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। তো এটাও একটা এমসিকিউর প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো ইউজিসি বিশেষ কার্য মানে তখন থেকে শুরু হয়, যে ইউজিসি কি করতো, যে বিশ্ববিদ্যালয়গুলোকে, মহাবিদ্যালয়গুলোকে বিভিন্ন গ্রেড দিত, যে কে কত ভালো বা তার উপর ভিত্তি করে একটা গ্রেড দিত। তাহলে ইউজিসি তার কার্যাবলীগুলো সঠিকভাবে করেছিল। তার পাশাপাশি কি প্রচুর পরিমাণে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। কমিশনের সুপারিশের আগে যেখানে 20টি মাত্র বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে
বিশ্ববিদ্যালয় হয়েছিল এই কমিশনের সুপারিশের পরে 1113টি, মানে 1113টি। তারপরে যেখানে হচ্ছে মহাবিদ্যালয় ছিল 496টি, সেখানে মহাবিদ্যালয় স্থাপিত হয় প্রায় 43,790 এর পাশাপাশি। ঠিক আছে, হ্যাঁ 43,000-এর উপরে। ঠিক আছে, তো এইরকম মহাবিদ্যালয় স্থাপিত হয়েছিল, যেটা কিন্তু এই কমিশনের বিশাল বড় অবদান থাকছে। তাহলে এগুলো কিন্তু ঘটেছিল এই বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের পরে। তাহলে দেখো, কৃষিতেও যথেষ্ট উন্নতি লাভ করেছিল, কৃষি ক্ষেত্র মানে গ্রামীণ যে কৃষি ব্যবস্থা তারও বিশেষ অগ্রগতি লাভ করেছিল। তাহলে কৃষিতে উন্নয়ন, গবেষণা ক্ষেত্রে উন্নয়ন ঘটেছিল, কারিগরি বিদ্যা বিশেষভাবে প্রসার লাভ করেছিল, ইউজিসি বিশেষভাবে কাজ শুরু করেছিল তারপর থেকে। তারপর মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় ভীষণভাবে স্থাপিত হয়েছিল অনেক বেশি পরিমাণে। তার পাশাপাশি আর একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার, কি কি সীমাবদ্ধতা থাকছে। দেখো, এই কমিশন অনেক বেশি সুপারিশ করলেও এই সুপারিশগুলো কিভাবে ফলপ্রসূ হবে তার ব্যাপারে কিন্তু বিশেষ নির্দিষ্ট করে কিছু বলেনি। আবার কি রয়েছে, এই কমিশন বিশ্ববিদ্যালয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, কিন্তু নিম্ন স্তরের যে শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক, প্রাক প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষ সুপারিশ করেনি, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দিয়েছে। আচ্ছা, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিশেষ সুপারিশ করেছে, অনেক সুপারিশ করেছে, কিন্তু সেগুলো কিভাবে কার্যকারী করা যাবে তার উপর বিশেষ সুপারিশ করেনি। তার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বা নৈতিক শিক্ষার উপর নির্দিষ্ট কোনো সুপারিশ করেনি। নারী শিক্ষার ব্যাপারে নির্দিষ্ট কোনো সুপারিশ করেনি। নারী শিক্ষার ব্যাপারে সুপারিশ করেছে, কিন্তু এমন কিছু ব্যবস্থা করে রাখেনি যে যেগুলোর মাধ্যমে নারী শিক্ষা অনেক বেশি অগ্রগতি হবে। কিছু সুপারিশ অবশ্যই করেছে, বিশেষ সুপারিশ কিন্তু এই কমিশন করেনি। তো এগুলো মোটামুটি এর অসুবিধা বা যেটাকে আমরা বলি যে সীমাবদ্ধতা, এটা হচ্ছে এই কমিশনে। আর এই কমিশন কিন্তু যে যে বিষয়গুলো বলেছিল, কারিগরি শিক্ষা যেটা হচ্ছে বর্তমান কালেও ভীষণভাবে গ্রহণযোগ্য। ঠিক আছে, কারিগরি শিক্ষার উন্নতি কথা যেটা বলেছিল, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় যে স্থাপনের কথা বলেছিল সেটাও ভীষণভাবে জরুরি। কৃষি বিজ্ঞানের উন্নতি, প্রযুক্তিবিদ্যার ভীষণভাবে উন্নতি ঘটেছিল এই কমিশনের সুপারিশের পরে। তাহলে এগুলোও কিন্তু বর্তমান দিনে গ্রহণযোগ্য। তাহলে মোটামুটিভাবে কিন্তু আমরা এই বিশ্ববিদ্যালয় কমিশনের যে আলোচনা সেটা মোটামুটি এখানেই শেষ করলাম। তো আশা করবো যে তোমরা পূর্বের ভিডিওগুলো যদি দেখো, তার সঙ্গে এই ভিডিওটি দেখলে অবশ্যই বিশ্ববিদ্যালয় কমিশনের ব্যাপারে যথেষ্ট ধারণা তোমাদের হয়ে যাবে, আর তার ভিত্তিতে অবশ্যই এমসিকিউর প্রশ্নগুলো তোমরা উত্তর দিতে পারবে। আর প্রথম আমাদের যে পরীক্ষা হবে সেটা মূলত এমসিকিউ বেসে, তো তাই প্রত্যেকটা ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, কারণ প্রত্যেকটা কথাই হবে এমসিকিউর প্রশ্ন এবং উত্তর তার পাশাপাশি। তো এখান থেকে আমি আজ পাঁচটা প্রশ্ন করছি, তো চাইলে তোমরা তার প্রশ্নগুলো ভিডিও শেষে অবশ্যই উত্তর দিতে পারো। তো প্রথম যে প্রশ্নটা করছি সেটা হচ্ছে কি, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন কবে স্থাপিত হয়েছিল? আইআইটি এর পুরো নাম কি? আইআইটি এর পুরো নাম কি? আচ্ছা, ইউজিসি গঠনের ক্ষেত্রে কোন কমিশন বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল? আর গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যে শিক্ষা রূপরেখা তৈরি করা হয়েছিল সেখানে কলেজীয় শিক্ষা ব্যবস্থা কত বছরে ছিল? তার পাশাপাশি আরেকটা, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের আদর্শ কিসের উপর ভিত্তি ছিল, মানে কোন ধারণার উপর ভিত্তি ছিল? ব্যাস, এই পাঁচটা প্রশ্ন তোমরা চাইলে উত্তর দিতে পারো। তো এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে কমিশন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই আসবে এবং এই ভিডিওগুলো অবশ্যই দেখবে। ঠিক আছে, চলো।